আচ্ছা, চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন যে অনেক মেধাবী আছে, ঠিক আছে? অনেক মেধাবীকে দেখা গেছে যে তারা সফল হতে পারে নাই। কিন্তু এরকম খুব কম পরিশ্রমীকে দেখা গেছে যে তারা ব্যর্থ হয়েছে। ঠিক আছে? আপনি পরিশ্রম করলে কোনো না কোনোভাবে সফল হবেনই। ঠিক আছে? কিন্তু আপনি মেধার জোরে সবসময় পাস করে যাবেন, সবসময় সফল হবেন এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। মেধা থাকলে আপনি পাস করতে পারেন, কিন্তু পরিশ্রম না থাকলে আপনি নিশ্চিত ফেল করবেন। ঠিক আছে? জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবেই খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি সবসময় অ্যাক্টিভ থাকা। হুম ওকে, ফাইন। দেখেন, আমরা জানি যে আমাদের কম্পিটেন্সি বেস সিবিটি এর কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট পরীক্ষাতে টোটাল 25 মার্কসের রিটেন কোশ্চেন হবে আমাদের। টাইম পাবো আমরা 1 আওয়ার। এই 25 মার্কসের ভিতরে আমাদের 10 মার্কস থাকবে এমসিকিউ। ঠিক আছে? 10 মার্কস থাকবে এমসিকিউ, 10 মার্কস থাকবে শর্ট কোশ্চেন, আর 10 মার্কস থাকবে 5 মার্কস থাকবে টেবিল ম্যাচিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই নর্মাল ফরম্যাট। হ্যাঁ, যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এটাই ফরম্যাটটা হচ্ছে প্রথম 10 মার্কস থাকবে এমসিকিউ, তারপরে 5 মার্কস থাকবে টেবিল ম্যাচিং, এরপরে 10 মার্কস লাস্ট থাকবে কি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে প্রত্যেকটার মান হবে 10। আপনি যদি শর্ট কোশ্চেনটা বুঝেন, বাংলা ইংরেজি যে কোনো ফরম্যাটে লিখতে পারবেন। ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখতে হবে, সিবিটি এর কোনো টার্ম বাংলায় লেখা যাবে না। ঠিক আছে? আপনি বাংলায় লিখতে পারেন, কিন্তু কম্পিটেন্সি শব্দটা ইংরেজিতে লিখতে হবে। কম্পিটেন্সি শব্দটা বাংলায় লেখা যাবে না। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড শব্দটা বাংলায় লেখা যাবে না। আরপিএল শব্দটা বাংলায় লেখা যাবে না। ঠিক আছে? সিবিটি এর যে টার্মিনোলজিগুলো আছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু বাংলায় লেখা যাবে না, বাংলায় লেখা অ্যালাউড না। ঠিক আছে? আপনি গ্লস মেথড শব্দটা বাংলায় লিখতে পারবেন না। GLOSS এইটা লিখে আপনি কি ভিতরে বাংলা লিখতে পারবেন, কিন্তু সিবিটি এর কোনো টার্ম আপনি বাংলায় লিখবেন না। তার মানে আসল মূল কথা হচ্ছে আপনাকে বাংলিশে লিখতে হবে। সিবিটি এর টার্ম বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো আপনি বাংলায় লিখবেন, বাট সিবিটি এর টার্মগুলো ইংরেজিতে লিখবেন। ঠিক আছে? ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে, যেহেতু ইংরেজিতে কোশ্চেন আসছে, ইংরেজিতেই লেখা। যদি ইংরেজিতে লিখতে সমস্যা হয় তাহলে বাংলায় লিখতে পারেন, তবে সেটা অবশ্যই সিবিটি এর টার্মগুলো বাংলায় লেখা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, দেখেন, যেহেতু 10 মার্কস আমাদের অবজেক্টিভ, ঠিক আছে? অবজেক্টিভ 10 মার্কসের জন্য এখানে বিভিন্ন বোর্ডে আসা এবং ইম্পর্ট্যান্ট অবজেক্টিভগুলো দিয়ে আমরা একটা কিছু অবজেক্টিভ গাইড তৈরি করা হয়েছে। এদের আনসারটা এখানেই দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? যেমন 66 নাম্বারটা দেখেন, এখানে বলা আছে কি, বলছে হুইচ ডকুমেন্ট ইজ ইউজড বাই ক্যান্ডিডেট টু অর্গানাইজ এভিডেন্স ফর দ্য অ্যাসেসমেন্ট। ঠিক আছে? এটা কোন ডকুমেন্টটা হবে? এখানে কয়েকটা ডকুমেন্ট দেওয়া আছে, চেক লিস্ট, কোশ্চেনারিজ, পোর্টফোলিও, অবজারভেশন চেক লিস্ট। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু চেক লিস্ট কখনো কি হবে না, এভিডেন্স অফ অ্যাসেসমেন্ট হবে না। ঠিক আছে? এখানে কোশ্চেনারিও কি হবে না, এভিডেন্স অফ অ্যাসেসমেন্ট হবে না। ঠিক আছে? এইটা হবে পোর্টফোলিও, কারণ এটা আমরা চিন্তাই করছি পোর্টফোলিও শব্দটা থাকা মানে এটা আরপিএল রিলেটেড ইয়েতে। ঠিক আছে? আরপিএল এর পোর্টফোলিও আমরা এটা পড়ছি যে আরপিএল এর ক্ষেত্রে পোর্টফোলিওটা প্রিভিয়াস মানে টেস্টিমোনিয়াল, প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, এগুলো কি এভিডেন্স হিসেবে কাজ করে, তাই না? দেখেন, আমরা যে বলছি যে কিছুটা প্রত্যেকটা জায়গায় কিছুটা মানে ক্রিয়েটিভ টাইপের হয়, এখানে যা দেওয়া আছে হুবহু এটা না থেকে কি একটু চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু মূল টার্মিনোলজিগুলা যে জায়গাগুলোকে আমরা ফোকাস করছি ওই জায়গাগুলো থেকেই কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেনগুলো আসে। 81 নম্বরটা দেখেন, এখানে বলছে হাউ ডাজ আরপিএল কন্ট্রিবিউট টু ক্রিয়েটিং এ লার্নিং কালচার। আরপিএল কন্ট্রিবিউট টু ক্রিয়েটিং এ লার্নিং কালচার। এখানে 4টা অপশন দিছে। কি কি বলছে? বাই ডেভেলপিং ওয়ার্কিং লার্নিং, বাই ডিসকারেজিং কি ফিউচার এডুকেশন, বাই রিকগনাইজিং অ্যান্ড ভ্যালুইং দ্য ওয়ার্কিং লার্নিং। ঠিক আছে? আর বাই ইনক্রিজিং দ্য ভোকেশনাল এডুকেশনাল কস্ট অফ দ্য ট্রেনিং। তার মানে এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে আরপিএল হচ্ছে কি রিকগনাইজেশন করা, তাই না? এটাই হচ্ছে মূল টার্মস, রিকগনাইজেশন করা। কি রিকগনাইজেশন করে? আপনার যে নলেজটা আছে এই নলেজটাকে রিকগনাইজড করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। আচ্ছা, 88 নাম্বারটা দেখেন, বলা হয়েছে কি হুইচ প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যালাউড
allowed for the assessment either on the of the job and manually conv- convenient time and situation. তার মানে বলছে হুইচ প্রিন্সিপাল অফ অ্যাসিস্টমেন্ট অ্যালাউ, কোন প্রিন্সিপালটা অ্যালাউ করে অ্যাসিস্টমেন্ট আইদার অন অর অফ দ্য জব, মানে অন দ্য জব হতে পারে, অফ দ্য জব হতে পারে, ম্যানুয়ালি কনভিনিয়েন্ট টাইমটাকে একটু ম্যানুয়ালি কনভিনিয়েন্ট করা যেতে পারে, কাউকে একটু বাড়াই দিলাম, কাউকে একটু কমাই দিলাম, ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী কি চেঞ্জ করতে পারে। কোন প্রিন্সিপাল অনুযায়ী বোঝাই যাচ্ছে এটা, ফেয়ারনেস তো হবে না, রিলায়েবিলিটি হবে না, ভ্যালিডিটি হবে না, এটা অবশ্যই ফ্লেক্সিবিলিটি, তাই না? ফ্লেক্সিবিলিটির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একজনকে টাইম বাড়াই দিতে পারি, একজনকে টাইম কমাই দিতে পারি, যে কোনো রকম সিচুয়েশন অনুযায়ী যে কোনো জিনিস চেঞ্জ করতে পারি। আর ফ্লেক্সিবিলিটি কি, আমরা বলছি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল। এরপর দেখেন 91টা বলছে BNQF, হোয়াট ইজ দ্য লেভেল অফ হাই স্কিলড ওয়ার্কার, ঠিক আছে, হাইলি স্কিলড ওয়ার্কার লেভেল 4, এটা আমরা বেশ কয়েকবার পরীক্ষাতেও দিয়ে আসছি, ঠিক আছে। এখানে মনে হয় 110টার মতো ইয়ে আছে, আপনাদেরকে একটু দেখতে হবে। দেখেন এটা দেখলেই যে আপনাদের কমন পড়ে যাবে বিষয় কিন্তু এরকম না, বাট আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া, যেন আপনারা একবার অন্তত দেখেন, এটা মুখস্থ করতে হবে বিষয় কিন্তু এটা না, আপনি শুধু একবার রিডিং দিবেন, ঠিক আছে। তাহলে মূল টপিকসগুলো থেকে নেওয়া এই অবজেক্টিভগুলো আপনার কাজ হবে একবার শুধুমাত্র কি রিডিং দেওয়া। এখন রিডিং দিলে কোনো জিনিস হতে পারে যে আপনি বুঝবেন না, ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে কি ডিসকাস করতে পারি। আর এখানে কিছু এক্সাম্পল টাইপের টেবিল দেওয়া আছে, ঠিক আছে, টেবিল ম্যাচিং, এই টাইপের টেবিল ম্যাচিংগুলো আপনার দ্বিতীয় কোশ্চেনে থাকে, ঠিক আছে। এই টেবিল ম্যাচিংগুলো সাধারণত কি এরকম করে দেওয়া থাকে, এক পাশে এই পাশের টার্মের মতো, আরেক পাশে ওই টার্মের অর্থ দেওয়া থাকে, মাঝখানে কি এবিসিডি, আপনাকে মিলাইতে হবে কোন জায়গায় কোনটা হবে। যেমন প্রথমটা কি বলছে, দ্য কমন ইরর অফ অ্যান অ্যাসেসর ফেইলিং দ্য অবজার্ভ ফেইলিং অবজার্ভ, আমরা বলছিলাম মানে অ্যাসেসরের কতগুলা ইরর হয়, ঠিক আছে, 5টা 6টা ইরর পড়ছিলাম আমরা, আপনাদের যদি মনে থাকে, ঠিক আছে, 6টা ইরর আমরা পড়ছিলাম। এটা কিন্তু এইটাই ফেইলিং টু অবজার্ভ, এটাই পরীক্ষা আসবে, এরকম নাও হতে পারে, ঠিক আছে, অন্য যে কোনো আরেকটা আসতে পারে। তাহলে ফেইলিং টু অবজার্ভ যদি হয় কি হবে, বলছে কি মিসিং ক্রিটিক্যাল পয়েন্ট অর ক্লু ডিউ টু ইনএক্সপেরিয়েন্স, ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন, দেখবেন ওইখানে এই জিনিসটা দেওয়া আছে। ফেইলিং অবজারভেশন বলতে এটাই বোঝায়, মিসিং ক্রিটিক্যাল পয়েন্ট অর কিউস ডিউ টু দ্য ইনএক্সপেরিয়েন্স অর ল্যাক অফ দ্য প্রিপারেশন, ঠিক আছে। এরপরে বলছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী কি, এটা F নাম্বার বলছে অ্যাসেসমেন্ট গাইড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে মিলে কি অ্যাসেসমেন্ট গাইডলাইন। কারিকুলাম ডকুমেন্টের সাথে সামারি অফ কন্টেন্ট। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার সাথে কি বলছে, ইউজ দ্য অ্যাসেসর টু জাজ, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলতে ইউজ দ্য অ্যাসেসর টু জাজ হোয়েদার দ্য কম্বাইন্ড ইউনিট অ্যান্ড এলিমেন্টস হ্যাভ বিন পারফর্ম টু দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। তার মানে একটা নির্দিষ্ট যে স্ট্যান্ডার্ডটা আমার দরকার, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করার জন্য আমার প্রত্যেকটা এলিমেন্টের পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে সঠিকভাবে করতে পারতেছে কিনা, এটা জাজ করা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এই টাইপের অনেক জিনিস কি আসতে পারে পরীক্ষায়, কোনটা আসবে স্পেসিফিক করে তো বলা কঠিন, ঠিক আছে। আমরা শুধু এখানে যে জিনিসগুলো দিচ্ছি এটা আপনাদের কি প্র্যাকটিসের জন্য, আর কিছুই না, জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এই দুইটা জায়গায় দেওয়া আছে কি মোটামুটিভাবে কিছু গাইডলাইন দেওয়া আছে, কিসের জন্য, ওই 15 মার্কসের জন্য। কোন 15 মার্কস, একটা 15 মার্কস হচ্ছে স্যার, জি স্যার টেবিল ম্যাচিং এর যে 10 মার্ক, 5 টেবিল মার্কস, ম্যাচিং এ অ্যাসেসমেন্টের সময় কাজ কি স্যার? 5 মার্কস, 5 মার্ক, মানে টেবিল ম্যাচিং এর থেকে অ্যাসেসরদের কাজ কি স্যার? দেখেন শুনেন, টেবিল ম্যাচিংয়ে অ্যাসেসরদের কাজ না, অ্যাসেসর মানে অ্যাসেসমেন্ট শেখার জন্য বা অ্যাসেসমেন্ট প্লাস ট্রেনিং শেখার জন্য, ঠিক আছে, যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিল, আমার কথা বুঝছেন, ওই 1 2 3 তারপরে কি 11 12 আপনাদের জন্য, হ্যাঁ, এই 12 নাম্বার শিটে যে গাইডলাইনগুলো দেওয়া ছিল, ওই গাইডলাইনগুলো আসলে আপনি পড়ছেন কিনা এটাই টেবিল ম্যাচিংয়ে দেখাবে,
যেমন এখানে আপনাকে বলে দিল কি, যেমন ধরেন এই যে এই জায়গাটা চিন্তা করেন, অথেন্টিক এভিডেন্স। অথেন্টিক এভিডেন্স বলতে আপনি কি বুঝেন? আসলে অথেন্টিক এভিডেন্স আপনি জানেন কি না? কারেন্ট এভিডেন্স মানে কি? সাফিসিয়েন্ট এভিডেন্স মানে কি? ভ্যালিড এভিডেন্স মানে কি? ফেয়ার অ্যাসেসমেন্ট মানে কি? এই শব্দগুলো আপনি জানেন কি না? আপনাকে উত্তরগুলো মুখস্থ দিতে হচ্ছে না, উত্তরগুলো তারা দিয়ে দিছে। আপনি যদি মোটামুটিভাবেও আইডিয়া থাকে, তাও এখান থেকে আপনি কি আনসারগুলা, স্যার এটা তাহলে তো আমরা আইডিয়া করে দিতে পারবো যে এটা আসুক। স্যার আপনি আইডিয়া করে দিলে তো যদি কারেক্ট না হয় নাম্বার পাবেন না তো। কারেক্ট স্যার, কিছু কিছু ধরনের স্যার 100 না হলে 80-90 এরকম তো হবে। 80-90 হলে তাহলে 80-90 পাবেন, ঠিক আছে। বাট আপনার এখানে 5-এ 5 তুলতে হবে, ঠিক আছে। আপনাকে মনে রাখতে হবে যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট যেহেতু আপনি নেন, এখানে কিন্তু 25-এ 25 তোলার নিয়ম, ঠিক আছে। অর্থাৎ 25-এ 25 তুলছেন মানে আপনার কি 100% কম্পিটেন্স, তাই না? কিন্তু আমরা কি বেঞ্চমার্ক একটা নাম্বার রাখি, তার মানে ন্যূনতম এতটুকু হতে হবে, ঠিক আছে। একেবারে 25-এ 25 যদি নাও হয়, ন্যূনতম এতটুকু হতে হবে। কতটুকু? এটি কিন্তু 20+, আপনাকে 20-এর উপর পাইতে হবে, সহজ কথাটা বুঝেন। সো আপনি 20-এর উপর যদি পেতে চান, সবচেয়ে সহজ হচ্ছে টেবিলে মার্কস তোলা। কারণ কি এখানে উত্তর দেওয়া থাকে, আপনি একটু মাথা খাটায় কাজ করলে এখানে আপনি ফুল মার্কস পাবেন। তার মানে এখানে যদি আপনি 5-এ 5 পান, আর লাগে কত? 15, ঠিক আছে। বাকি ওই যে এমসিকিউতেও যেহেতু উত্তর দেওয়া থাকে, তার মানে এমসিকিউ তো আপনাকে চেষ্টা করতে হবে 10-এ 10 পাওয়ার জন্য। এখানে যদি 15 পান আর বাকি 10-এর ভিতরে 5 পাওয়া যায়, ঠিক আছে, আপনাকে 20-এর উপরে পাইতে হবে, না হলে কিন্তু আপনি নট ইয়েট কম্পিটেন্ট হবেন। এই যে আপনি বললেন না যে এটাতে অ্যাসেসরদের কী লাভ, আমি তো বলি নাই যে এটাতে অ্যাসেসরদের কোনো লাভ আছে, বাট এটা যদি না জানেন আপনি অ্যাসেসর হইতে পারবেন না। কারণ কি? কারণ আপনি তো অ্যাসেসর হওয়ার জন্য অ্যাসেসরের 2টা পড়ে আসছেন, তাই না? সিবিএলএম পড়ে আসছেন। তাহলে ওই সিবিএলএমগুলো আপনার পড়া হয় নাই, তার মানে আপনাকে আবারও ওইটা পড়তে হবে। আচ্ছা জি স্যার, ক্লিয়ার তো? ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমাদের এখানে মোটামুটি একটা বেসিক ধারণা আছে, আমি কিন্তু বারবারই বলতেছি যে এটা কিন্তু কোনোভাবেই পসিবল না যে আমি আপনাকে হুবহু কোশ্চেনটা দিয়ে দিব, কারণ এনএসডি কোশ্চেন রেগুলারই চেঞ্জ করে, বিশেষ করে সিবিটি এর কোশ্চেন। তবে কোশ্চেনের ফরম্যাট সেমই থাকে। ক্লিয়ার আপনারা? এটা অনেকটা ডাইজেস্টের মতো, ঠিক আছে। আপনি পড়বেন, এখান থেকে আসলেও আসতে পারে, এখান থেকে না আসলেও কি না আসতে পারে, তবে এই টাইপের জিনিসের ভিতর থেকেই আসবে। তাহলে আপনার কি কাজ জানেন? আপনার জন্য সবচেয়ে বেটার কাজ হচ্ছে এখানে যে মূল বিষয়গুলো আছে, আপনি যখনই এইটা পড়বেন তার সাথে সিবিএলএমটা বের করে মূল বিষয়টা পড়ে ফেলবেন। যেমন এখানে বলছে, দেখেন 10 নম্বরটা বলছে কি, ইন দ্য কনটেক্সট অফ দ্য কন্ট্রোল রিস্ক হুইচ ইজ দ্য জেনারেল প্রিন্সিপাল ফর দ্য গাইড অফ সেকশন কন্ট্রোল অফ দ্য ট্রাভেলিং এনভায়রনমেন্ট। তাহলে এখানে হেরিচেরি কন্ট্রোল দিছে না? আপনি তাহলে হেরিচেরি কন্ট্রোলটা একবার পড়ে আসেন, ঠিক আছে। হেরিচেরি কন্ট্রোল কোথায় আছে? 3 নম্বর সিবিএলএমে আছে, তাই না? তারপরে এই যে এখানে দেখেন 8 নাম্বারটা বলছে কি, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। তাহলে আপনি এইটা পড়ার আগে পড়ে আসেন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আসলে কি আছে। কারণ বাস্তব কথা হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেন আসবে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট থেকে। এখন এটা যে ফ্লেক্সিবিলিটি আসবে নাও হইতে পারে, ফেয়ারনেস আসতে পারে, রিলায়েবল আসতে পারে, ভ্যালিডিটি আসতে পারে। আপনি তাহলে ফেয়ারনেস, রিলায়েবল, ভ্যালিডিটিটা কি এটা একটু পড়ে আসেন, তাহলে নিশ্চিত কমন পাবেন। আমার কথাটা আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতেছি না যে আমি কি বলতে চাচ্ছি আপনাদের, যে এখানে যে মূল বিষয়গুলো দেওয়া আছে ওই বিষয়গুলোর উপর বেস করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। হয়তো ওই বিষয় পুরোপুরি উঠাই দেওয়া থাকবে না, কিন্তু ওই বিষয় থেকেই কোশ্চেন আসবে। স্যার বুঝতে পারছি স্যার, এই যে দেখেন এখানে একটা, হ্যাঁ এই যে 22 নম্বর, জি বলেন স্যার। বলতেছিলাম যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে মানে আমরা যেটা পড়বো এখানে তো আপনি আমাদের একটা ফরম্যাট দিয়ে দিবেন। হ্যাঁ, ওই ফরম্যাটটা পড়ার সময় আমরা ওই জিনিসটাকে, ওভারঅল জিনিসটাকে আমরা সিপিএম থেকে পড়ে আসবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাই এই যে ইনফরমেশনটা আমাদের কাছে। হ্যাঁ, কারণ কি ওইখান থেকে যেমন এখানে একটা 22 নাম্বার কোশ্চেন আসছে, দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আর্গোনমিক কি আর্গোনমিক হ্যাজার্ড। আমরা হ্যাজার্ড পড়ছি না, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, মনে আছে আপনাদের? তাহলে আপনার কাজ হচ্ছে কি, যে আর্গোনমিকটা হ্যাজার্ড যখন পড়তেছেন, এক্সাম্পল দেওয়া আছে এখানে, পোল লাইটিং, ব্লাড, ঠিক আছে। আপনি তাহলে সরাসরি চলে যান ওই হ্যাজার্ডে যায় ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড আর সাইকোলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ডটা একবার পড়ে আসেন।
কারণ ওইখান থেকে জি স্যার, কোশ্চেন আসবে রাইট। নিশ্চিত। আপনার হয়তো এখানে পরীক্ষা আসছে আর্গোনমিক হ্যাজার্ড, বাট আপনার ক্ষেত্রে আসতে পারে ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল কোনটা, জি এখানে স্যার, বায়োলজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল কোনটা। ঠিক আছে, আপনি এইভাবে পড়লে কিন্তু 100% কমন পড়বে, কোনো সন্দেহ নাই। এই যে এখানে দেখেন 27 নাম্বার, হুইচ অ্যাসপেক্ট স্মার্ট গোল এনশিওর দ্য অবজেক্টিভ অফ দ্য ক্লিয়ার অ্যান্ড কি আনএম্বিজিয়াস। তার মানে স্মার্ট গোলটা আমরা পড়াইছি না আপনাদের, আপনি স্মার্ট গোলটা একবার পড়ে আসেন, আরপিএলটা একবার পড়ে আসেন যখন আপনি আরপিএল পড়বেন। ঠিক আছে, এখানে যে কম্পিউটারে বিভিন্ন জিনিস দেওয়া আছে, জাস্ট পাওয়ার পয়েন্ট রিলেটেড ওই বিষয়টা আপনি একবার পড়ে আসেন। অ্যাপ্রেন্টিকশিপ আপনাদের পড়াইছি, বলছে কি হুইচ ইজ দ্য 32 নাম্বারটা দেখেন, হুইচ ইজ ইনক্লুড দ্য অ্যাপ্রেন্টিকশিপ কন্ট্রাক্ট। অ্যাপ্রেন্টিকশিপ কন্ট্রাক্টে কোনটা কি ইনক্লুড থাকে, তাহলে আপনি অ্যাপ্রেন্টিকশিপে একটু যান, যে ওইটা একটু দেখে আসেন। মানে এখান থেকে আপনি মূল পয়েন্টটা নেবেন যে কোন কোন পয়েন্টের উপর বেস করে কোশ্চেনটা হতে পারে। ঠিক আছে, ওই পয়েন্ট থেকেই কিন্তু দেখবেন আপনার ইয়া প্রশ্ন আসতেছে, রিটেন প্রশ্ন আসতেছে, অবজেক্টিভ প্রশ্ন আসতেছে। ঠিক আছে, আপনি যদি এইভাবে একটু প্রিপারেশন নিয়ে পড়েন তাহলে দেখবেন যে খুব সহজে আপনার প্রিপারেশন ভালো। বাট আপনি যদি এটা হুবহু মুখস্থ করেন কোনো লাভ নাই। তবে আপনি এটা অবশ্যই একবার রিডিং পড়বেন, হ্যাঁ, হুবহু মুখস্থ না। এই যে এখানে দেখেন দিছে একটা প্রশ্ন, দেখেন 39 নাম্বার, বলছে ওয়ান অফ দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া ইন সিএস। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট ইন প্রোভাইডেড in the events of workplace emergency in according to the established of organizational protocol, which dimension competency does পারফরমেন্স ক্রিটিক্যাল কি ক্রাইটেরিয়া এক্সিবিট। মানে এই ক্রাইটেরিয়াটা কোন পারফরমেন্স এর ভিতরে কি এক্সিবিট করে। বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইডেড ইন দ্য ইভেন্টস অফ ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি। ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি, ঠিক আছে, অ্যাকর্ডিং উইথ দ্য অ্যাস্টাবলিশড অর্গানাইজেশন প্রোটোকল। তার মানে সহজ কথা, যে আপনার ওয়ার্ক প্লেসে কাজ করতে যে কোনো প্রবলেম হয়েছে বা ইমার্জেন্সি হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, এটা থেকে এটাকে প্রিভেন্ট করার জন্য আপনি কি করবেন। আর এই জিনিসটা মানে আপনার সিএসের যে ক্রাইটেরিয়াগুলো আছে, এটার মানে ডাইমেনশনগুলো আছে কোন ডাইমেনশনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা 4টা ডাইমেনশন পড়ছি। তাহলে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়ার্ক প্লেসে ইমার্জেন্সি হলে আমাকে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট করতে হয়, আর তাহলে এটা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হবে। এখন আপনি যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা পড়বেন, আপনি যখনই এই শব্দটা পড়বেন তখন আপনি সিএসে যান, সিএসে যায় সিএস কাকে বলে এটা পড়েন, সিএসের কম্পোনেন্ট কয়টা এটা পড়েন। ঠিক আছে, সিএসের ডোমেন কয়টা এটা পড়েন। ঠিক আছে, সিএসের ডাইমেনশনগুলো আসলে কত ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলোর শর্ট কি আমরা কি পড়ছি, এটা যায় একটু সিএস থেকে পড়ে আসেন। তার মানে 39 নাম্বারটা আসলে আপনি এটা একটা পজ দেন, পজ দিয়ে একবার সিএসটা দেখে আসেন। ক্লিয়ার তো? এইভাবে জি স্যার, পড়লে ক্লিয়ার আপনি স্যার। নিশ্চিত প্রিপারেশন ভালো হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল কি হিসাবে, অবজেক্টিভ হিসাবে। ঠিক আছে, এইবার আসেন আমাদের যে ওই যে বাকি 10 মার্কস আছে, হ্যাঁ, বাকি 10 মার্কসের জন্য আমাদের কিছু শর্ট কোশ্চেন পড়তে হয়। এই শর্ট কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, সো আপনারা এইটাও একটু পড়তে হবে। ঠিক আছে, এই ওই সিবিএলএম থেকে নেওয়া হয়েছে, এটা আহামরি কিছু না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মোটামুটিভাবে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সবই সিবিএলএম থেকে উঠায় আনা হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা সিবিএলএম এর ভিতরে কি পড়ছিলাম, কম্পিটেন্সি কাকে বলে, তারপরে কি কম্পিটেন্সির কি ফিচার, কি কম্পিটেন্সির টাইপ, কি হোয়াট ইজ নলেজ স্কিল অ্যাটিটিউড। ঠিক আছে, আন্ডারপিনিং নলেজ কি, আন্ডারপিনিং স্কিল কি, মাস্ট নো, শুড নো, কুড নো বলতে কি বুঝেন। ঠিক আছে, তারপর ডাইমেনশন অফ কম্পিটেন্সি কি, ডাইমেনশন অফ কম্পিটেন্সিগুলোর বর্ণনা বইয়ে দেওয়া আছে এক্সাম্পল সহ, তাই না? এগুলো আমরা পড়ছি না। লার্নিং ডোমেন কি, ঠিক আছে,
মেজর কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউডের মেজর কম্পোনেন্টগুলো কী কী, হোয়াট আর দ্য টাস্ক এলিমেন্টসগুলো কী কী আছে, তারপরে কি কী লেখছে, কম্পোনেন্ট অফ জবের কম্পোনেন্ট কয়টা, তারপরে কি সিবিটি অ্যান্ড সিবিএ বলতে আসলে আপনি কি বুঝেন, তারপর সিএস, সিবিসি, সিএডি, সিবিএলএম, কারিকুলাম, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এগুলো বলতে আসলে কি বুঝেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে কিসের জন্য? দেখেন এগুলোর মধ্যে যে ওইখান থেকে আমরা 90টা দিলাম, ওইটা নাই তা না কিন্তু, ঠিক আছে, ওগুলোও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। ঠিক আছে, এই যে আরপিএল এর বেনিফিট, আরপিএল আমরা পড়ছি না, মনে আছে আপনাদের যে সিবিএলএম যখন আমরা পড়ছিলাম আরপিএল কি, আরপিএল এর বেনিফিটগুলা কি, ওইটা পড়া হয়েছিল তাই না। তারপরে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে কি কি জিনিসগুলো আছে, এভিডেন্স গাইডগুলা কি কি আছে, মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল পলিসি, ন্যাশনাল স্কিল পলিসির ফিচারটা কি, ইকুইটি পলিসিটা কি, অ্যাপ্রেন্টিসশিপ কি, অ্যাপ্রেন্টিসশিপের লটা কি, অ্যাসেনশিয়াল কম্পোনেন্টগুলো কি অ্যাপ্রেন্টিসশিপের। ঠিক আছে, এখানে ওভারঅল আপনার 12টা সিভিএলএমকে কি করা হয়েছে, কম্পোজ করা হয়েছে। 12টা সিভিএলএম এর ইম্পর্টেন্ট টার্মগুলো এখানে কি দিয়ে দেওয়া হয়েছে। নলেজ গ্যাপ কি, স্কিল গ্যাপ কি, এগুলো আমরা কি পড়ছি যদি আপনাদের মনে থাকে। নলেজ গ্যাপ মনে আছে, স্কিল গ্যাপ মনে আছে, পড়লেই মনে আসবে। তার মানে আপনার যে 12টা সিভিএলএম আছে, 12টা সিভিএলএমটাকে যদি বারবার দেখা কঠিন হয়ে যায়, এটা যদি একবার চোখ বোলাতে পারেন তাহলে কি অ্যাটলিস্ট 12টা সিভিএলএমে আমরা যে জিনিসগুলো পড়ছি ওইটা সম্পর্কে কি হবে, একটা মোটামুটিভাবে একটা ধারণা হবে। ঠিক আছে, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, অ্যাকসেপ্টেবিলিটি, এগুলো আমরা মোটামুটিভাবে পড়ছিলাম। তারপর প্রি ট্রেনিং সাপোর্ট, ইন ট্রেনিং সাপোর্ট কীভাবে দেওয়া যায়, এইটুক পর্যন্ত সরি, দেখেন এই পর্যন্ত আমাদের মোটামুটি সিভিএলএম 1 শেষ হইল। ঠিক আছে, এরপরে সিভিএলএম 2 থেকে আসছে এই যে ইনক্লুসিভিটি, এখান থেকে সিভিএলএম 2 শুরু হলো। ইনক্লুসিভিটি, ডাইভার্সিটি, ইনক্লুসিভিটি, এনভায়রনমেন্টগুলো কী কী আছে, ঠিক আছে, প্র্যাকটিস ইনক্লুসিভিটি কী জিনিস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কী কী আছে, তো ঠিক আছে, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, কোন কোন ক্লায়েন্টের পার্টিকুলার নিড আছে, ঠিক আছে, এগুলো সবই কি ওই ইনক্লুসিভিটি সেকেন্ড শিটের ভিতরে। এরপরে দেওয়া আছে থার্ড শিট, প্রত্যেকটা শিট থেকেই কি বেসিক কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে। এই যে একজন 3টা রাইট থাকে, এক নম্বর হচ্ছে রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। এই যে হ্যাজার্ডগুলো দেওয়া আছে, মানে এটা 3 নম্বর শিট। ঠিক আছে, হোয়াট ইজ হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, এই হ্যাজার্ডগুলো আমরা পড়ছি। আর্গোনমিক্যাল হ্যাজার্ডের কতগুলো এক্সাম্পল বাই ফ্যাক্ট। হ্যাজার্ডগুলোকে ম্যানেজমেন্ট করার উপায় হচ্ছে সেফের ফুল ফর্মটা হচ্ছে কি স্পট অফ হ্যাজার্ড, অ্যাসিস্ট অফ হ্যাজার্ড, ফিক্সড অফ হ্যাজার্ড, ইভ্যালুয়েশন অফ হ্যাজার্ড। ঠিক আছে, এখানে মোটামুটিভাবে আপনার যে 12টা সিভিএলএম আছে, 12টা সিভিএলএম থেকে কি শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে। এর মধ্যেও যে মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা, ওগুলা নিয়ে আবার আমাদের একটা কি রাইটিংয়ে আছে, ওইটাও আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে কি আপনার 12টা সিভিএলএম-এর একটা শর্ট ফর্ম, সহজ কথা। 12টা সিভিএলএম অ্যাসেসরের রোল কি, এগুলো আমরা 12 নম্বর সিভিএলএম, 11 নম্বর সিভিএলএম এগুলো পড়ছি আমরা। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ভেন্যুটা কী জিনিস, অ্যাসেসমেন্ট পারপাস অফ ভ্যালিডেশনের পারপাসটা কি, কারা কারা ভ্যালিডেশন করতে পারে, এগুলো আমাদের পড়া হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে কি যে ইম্পর্টেন্ট টার্মসগুলো আছে ওগুলাকে একটু যতটুকু সম্ভব দেখা। ঠিক আছে, 12টা সিভিএলএম থেকে। আর মূল যে পয়েন্টগুলো আপনাকে সবসময় মাঝেই দেখতে হবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে, ওগুলা হচ্ছে
কোথায় গেল? আচ্ছা, এরকম একটা ডকুমেন্ট আমার কাছে ছিল, ঠিক আছে? এখন এটা খুঁজে পাচ্ছি না। এখানে মূলত আমরা যে প্রশ্নগুলা ইম্পর্টেন্টলি আপনাদেরকে মুখস্থ করাতে হবে, এটা আমাকে আবার ছবি তুলে দিতে হবে তাহলে। ওইখানে তো অনেকগুলো জিনিস দেওয়া, তাই না? ওর ভিতর থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওগুলো এখানে দেওয়া আছে। ওই জিনিসগুলো আপনাদেরকে একটু আলাদাভাবে পড়তে হবে। দেখাচ্ছি আমরা। আমি প্রয়োজনে ছবি তুলে এটা আপনাদেরকে আবার দিয়ে দিব। মোটামুটি 40-50টা ইয়ে আছে, পয়েন্ট আছে, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কি কি? 42। এখানে বেশ এলোমেলো দেওয়া কেন? আচ্ছা, আমরা নর্মালি বলি, যেমন লার্নিং ডোমেন কি, এটা আপনাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। আমি একদম সিরিয়ালি করে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবেন। পিডিএফ অনেক সময় যেতে চায় না, এটাই সমস্যা। ঠিক আছে, লার্নিং ডোমেন কি এটা আমরা পড়ছি, কোগনেটিভ, এফেক্টিভ, সাইকোমোটর, এই টাইপের জিনিস যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে একদম মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। ঠিক আছে, ডেমনস্ট্রেশনের 4টা ধাপ কি কি? ডো ইট নর্মাল, ডো ইট স্লো, ডো ইট টুগেদার, ঠিক আছে, অফ ইউ গো, এটা একদম মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। তারপরে গ্লস মডেলটা, গেট অ্যাটেনশন, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লার্নিং, লাইফ এক্সপেক্টেন্সি, আউটকাম, লার্নিং আউটকাম, স্ট্রাকচার অফ দ্য সেশন, স্টিমুলেশন অফ দ্য মোটিভেশন, একদম ঠুটস্থ থাকতে হবে। মানে এই জিনিসগুলো আপনাকে রেগুলার অন্য অন্য জিনিস পড়ার পাশাপাশি এগুলোই কি প্রত্যেক দিন একটু একটু করে পড়তে হবে। তারপর সেশন আউটকাম কি? সেশন আউটকামের দেখেন 3টা কম্পোনেন্ট আছে। এক নম্বর হচ্ছে পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন, ক্রাইটেরিয়া আছে 3টা, মেজারেবল, অবজারভেবল আর অ্যাকশন ভার্ব। তারপরে কি ফিচার অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির কি ফিচার কি, এটা আপনাদের বইয়ে হুবহু দিয়ে দেওয়া আছে। হ্যাজার্ডের কন্ট্রোলটা কি? সেফ, স্পট অফ হ্যাজার্ড, অ্যাসিস্ট অফ হ্যাজার্ড, ফিক্সড অফ হ্যাজার্ড, ইভালুয়েশন অফ হ্যাজার্ড। ঠিক আছে, তারপরে সেন্স অফ লার্নিং স্টাইলটা কি? ভার্ক, ভিজুয়াল, অডিটরি, তাই না? আর 2টা আছে, কে বলতে পারবেন? রিড অর রাইট, কাইনিস্থেটিক, তাই না? এরপরে বলছে হেরিচেরি অফ কি? হ্যাজার্ড কন্ট্রোল। হেরিচেরি অফ হ্যাজার্ড কন্ট্রোলগুলো কি ওইখানে দেওয়া আছে। আসলে পেজ বাই পেজ এখানে আলাদা হয়ে গেছে, তো এই জন্য কি দেখানো যাচ্ছে না। বাট আপনাদেরকে এরকম একটা শিট, হ্যান্ড রাইটিং শিট দেওয়া হবে, যে শিটটা আপনারা প্রয়োজনে যদি লেখা না বুঝেন নিজেরা লিখে নিয়ে কি করবেন, ওই শিটের পয়েন্টটা বের করে, যেমন ক্রাইটেরিয়া অফ কি, ক্রাইটেরিয়া অফ লার্নিং আউটকাম, এটা আপনারা আলাদাভাবে লিখে নিয়ে বারবার রেগুলার প্রতিদিন পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন অন্তত এই কয়েকটা জিনিস একবার করে হলেও পড়বেন। ঠিক আছে, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, যখনই সময় পান প্রতিদিন অন্তত
মানে অ্যাটলিস্ট সকাল এবং সন্ধ্যা মিলে অন্তত এটা যেন একবার রিভিশন হয়, আর বাকি পড়াগুলো যেভাবে হোক পড়তে হবে, বাট এটা যেন একবার রিভিশনের মধ্যে থাকে। ঠিক আছে, যে লেখাগুলো দিব, কারণ এই যে আপনাকে বলছিলাম 5S, ঠিক আছে, 5S মানে হচ্ছে কি 5টা S। এটা সাধারণত আমাদের যে আছে হাউসকিপিংয়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা মাঝে মাঝে আসে যে 5S বর্ণনা করো। 5S মানে 5টা S আছে, ঠিক আছে, শর্ট, সেট আউট, শাইন, ঠিক আছে, আরেকটা S কোনো জায়গায় চলে গেছে। তারপর রোলস অফ এভিডেন্সের কী কী রোলস আছে, এই যে ওই S এখানে চলে আসে, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেন। এই 5টা Sকে একত্রে বলা হয় কি 5S অফ কি হাউসকিপিং। তারপর ইরর কমনলি মেড বাই অ্যাসেসর, এখানে একদম কমনলি দিয়ে দেওয়া আছে। হ্যালো ইফেক্ট আছে, হর্ন ইফেক্ট আছে, তারপর কি ফেলিং দ্য রেকর্ড, ফেলিং দ্য অবজার্ভ, ঠিক আছে, মার্কিং ডাউন মিডল, ঠিক আছে, ওভারলুকিং, চিটিং, এই টাইপের জিনিসগুলোকে কী বলা হয়? এই 6টাকে বলা হয় কমন ইরর অফ অ্যাসিস্টমেন্টের কমন ইরর। অনেক অ্যাসেসর এই ইররগুলো করে, ঠিক আছে। হ্যালো ইফেক্ট কী জিনিস আপনাকে একটু পড়তে হবে, হর্ন ইফেক্ট কী জিনিস বুঝতে হবে জাস্ট। হ্যাঁ, হ্যালো আর হর্ন ইফেক্ট দুইটা একটা আরেকটার কি বিপরীত। এরপরে প্রিন্সিপাল অফ অ্যাসিসমেন্টের প্রিন্সিপাল কয়টা? 4টা। ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। আর আদার্স কিছু আছে, অথেন্টিসিটি, কারেন্সি, কস্ট ইফেক্ট অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট বিহেভিয়ারাল ইনক্লুড ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে অশালীন বিহেভিয়ারটা কি, এটা আমরা পড়ছি, বইয়ে দেওয়া আছে, এখানে কয়েকটা জিনিস শুধুমাত্র দেওয়া আছে। এমপ্লয়েবিলিটি স্কিলগুলো কী কী, এমপ্লয়েবিলিটি স্কিল এটাও কি স্পেসিফিকভাবে বইয়ে দেওয়া আছে। একজন ওয়ার্কারের কী কী রাইট আছে, রাইট টু নো, রাইট টু কি, রাইট টু পার্টিসিপেট অ্যান্ড রাইট টু রিফিউজ, ঠিক আছে, তার জানার অধিকার আছে, কাজ করার অধিকার আছে, এবং কাজ করব না এটা বলার অধিকার থাকতে হবে। ইমার্জেন্সি কি, টাইপ অফ ইমার্জেন্সি হচ্ছে ফেয়ার, এক্সপ্লোশন, ইনজুরি, হ্যাজার্ড, এই টাইপের জিনিসগুলোকে কি ইমার্জেন্সি বলা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ সিবিটি অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, কি কোশ্চেন অফ ইভ্যালুয়েশন অফ এভিডেন্স, ঠিক আছে, একটা এভিডেন্সকে ইভ্যালুয়েট করার জন্য কি কোশ্চেনগুলো কী কী হতে পারে। রোল অফ এমপ্লয়ের কী কী রোল আছে। স্পেশাল নিড অফ স্পেশাল নিড ক্যান্ডিডেট কারা কারা। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের কনটেক্সটগুলো কী কী, ফিজিক্যাল সেটিং, টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, পারপাস। ঠিক আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদেরকে কি ছবি তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা এটা দেখে না পড়ে নিজেরা কি এখান থেকে লিখবেন, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। তারপরে কি অ্যাসেসমেন্ট টুলস কী জিনিস, টুলসগুলোর নাম কি, অবজারভেশন, চেকলিস্ট, ওরাল কোশ্চেনিং, ঠিক আছে, থার্ড পার্টি রিপোর্ট, পোর্টফোলিও, এগুলো সবই কি অ্যাসেসমেন্ট টুলস। হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন, এটা আমরা পড়াইছি। হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইনের ভিতর কী কী আছে, নলেজ আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রবলেম সলভিং আছে, তারপরে কি টেকনিক্যাল স্কিল আছে, অ্যাটিটিউড আছে, ইথিক্স আছে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, ইন্ডিজেনাস ক্যান্ডিডেট উইথ কি লো লিটারেসি অ্যান্ড স্কিল, ক্যান্ডিডেট উইথ লো লিটারেসি অ্যান্ড কি নিউমেরেসি, ওল্ডার ক্যান্ডিডেট, ওমেন্স, ক্যান্ডিডেট ফ্রম কি রুরালস, ক্যান্ডিডেট উইথ ডিসএবিলিটি, ইত্যাদি ইত্যাদি কি ইয়াগুলো আছে। ডকুমেন্ট নিড টু কিপিং ডিউরিং অ্যাসেসমেন্টের সময় কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। তার মানে অ্যাসেসমেন্ট পরীক্ষা যখন আপনি দিতে যাবেন, পরীক্ষা মানে কি ডেমো, তখন কোন কোন ডকুমেন্টগুলো আপনার কাছে রাখতে হবে, এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে। খুব স্বাভাবিক। অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টের ভিতরে আপনার রাখতে হবে অবজারভেশন, চেকলিস্ট, ওরাল কোশ্চেনিং, তারপর কি রিটেন শিট, তাই না, রিটেন টেস্ট পেপার, এগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট। এছাড়াও আপনাকে রাখতে হবে কি রেজিস্ট্রেশন ফর্ম, তারপর রাখতে হবে সেলফ চেক শিট, অ্যাগ্রিমেন্ট শিট, রেজাল্ট শিট, ঠিক আছে, জব শিট, স্পেসিফিকেশন শিট। আর অ্যাসেসমেন্ট যখন বর্ণনা করবেন তখন আপনাকে বর্ণনা করতে হবে ওই যে 6টা আছে আমাদের অ্যাগ্রিমেন্টের 6টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। কনটেক্সট অ্যান্ড পারপাস একটা, কোয়ালিফিকেশন এবং ইউনিট অফ কম্পিটেন্সি একটা, প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট একটা, অ্যাসেসমেন্ট প্রসিডিউর, ঠিক আছে, অ্যান্ড এভিডেন্স কালেকশন একটা, রাইট টু অ্যাপিল সিস্টেম একটা, ডিসকাস অ্যানি স্পেশাল নিড, যদি কোনো স্পেশাল নিড থাকে সেটা সম্পর্কে কিছু বলতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা 3টা জিনিস আপনাদেরকে দিতে চেষ্টা করতেছি। 1 নম্বর হচ্ছে অবজেক্টিভ কোশ্চেনের জন্য বেসিক কিছু গাইডলাইন, টেবিলের জন্য বেসিক কিছু গাইডলাইন, তার সাথে কি এই যে ইম্পর্টেন্ট কতগুলা টপিকস, যে টপিকসগুলো একদম কি মাস্ট নো, এই মাস্ট নো টপিকসগুলা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে এরপরে কি পড়ালেখা করা। আর কিছু দিয়ে দিব আমরা, যে আপনাদের এর আগে যে কোশ্চেনগুলো আসছে, হ্যাঁ, ওই আগের কোশ্চেনগুলোর কিছু ডেমো, তার সাথে কি ওগুলার উত্তর সহ এই টাইপের কিছু ডেমো দিয়ে দিব। আপনারা পড়লে বুঝবেন যে এই টাইপের কোশ্চেন আপনাদের হয়, আর এই টাইপের কোশ্চেনের জন্য আপনাকে কি টাইপের প্রিপারেশনগুলো নিতে হবে। ঠিক আছে, আর যেখানে যেখানে সমস্যা হবে, যেখানে যেখানে প্রবলেম হবে, সেই জায়গায় আমি আপনাকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার প্রবলেম ছাড়া যদি আমি আপনাকে সাহায্য করি, ঠিক আছে, যেমন একবার আমি পড়ায় আসছি আপনাকে, তাই না, এখন আপনার প্রবলেম ছাড়া যদি আমি আপনাকে সাহায্য করি, এই সাহায্যটা এমনও হতে পারে যে আপনার এই প্রবলেমটা আছে আরেকজনের নাই। ঠিক আছে, তাহলে কি হবে, যার নাই সে কি বোরিং ফিল করবে, কারণ এখন তো সব পড়া হয়ে গেছে। আগে যখন আমরা পড়াচ্ছিলাম তখন কিন্তু কি কারোরই পড়া ছিল না। আর এখন আমরা যখন আপনাকে আপনার প্রবলেমগুলো সলভ করব, তখন কি আমি অ্যাভারেজ যদি বলে যাই, তাহলে কি হবে, দেখা যাবে একজনের শুধু প্রবলেম আছে আর কারোর কোনো প্রবলেম নাই। এখন যার প্রবলেমটা আছে সে যদি এটা নিজে না বলে, তাহলে তো এটা সলভ করে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে এটা আসলে কারোরই প্রবলেম ছিল না, অযথা আমি বলেছি। ঠিক আছে, তাহলে আপনাদের পড়ার জন্য আমরা টানা 1 সপ্তাহ, আগামী সপ্তাহটা ফুল সময় দিয়ে দিব। আপনারা পড়বেন, এভিডেন্স গাইড তৈরি করবেন, আপনারা ডেমো তৈরি করবেন ট্রেনিংয়েরটা। ঠিক আছে, তৈরি করে এরপরে আপনাদের সমস্যাগুলো সলভ করা আমরা শুরু করব। দেখেন, এখন আপনাদের যদি কোনো কথা থাকে বা আপনাদের যদি কোনো প্ল্যানিং থাকে বা আরও কোনো ভালো পরামর্শ থাকে, সেটা আপনারা দিলে সমস্যা নাই, বলতে পারেন। স্যার, আপনাদের কোনো পরামর্শ নাই? আচ্ছা স্যার, জি জি বলেন। স্যার আপনি আমাদের ফাইনালে একটা 30 মার্কের পরীক্ষা নেন, কবে নেবেন? আপনারা প্রিপারেশন না নিলে আমি পরীক্ষা নিয়ে কি করবো? আপনারা পড়লেই না আমি পরীক্ষা নিতে পারি। স্যার পড়া এর মধ্যে হয়ে যাবে, আপনি যদি একটা টাইম দেন 2 দিন বা 3 দিন বা 5 দিন পরে অমুক তারিখে আমরা 30 মার্কের একটা ফাইনাল পরীক্ষা নিব। আপনি হচ্ছে কিছু প্রশ্ন দিলেন, ওর মধ্যে থেকে আমরা করলাম বা এইভাবে শুনেন, দিলে একটা আমি তো পরীক্ষা নিলে রিটেনের নিতেই জন্য পারি। উপকার হবে। আমার কথা বোঝেন, পরীক্ষা নেওয়া তো কোনো ব্যাপার না, পরীক্ষা নেওয়া তো সহজ আমার জন্য। ঠিক আছে, বাট কথা হচ্ছে আপনাদের প্রিপারেশন ছাড়া যদি আমি পরীক্ষা নিতে যাই, এইটার পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, এই জন্য আমাকে আগে জানতে হবে। এখানে তো সবাই স্যার সবাই তো কর্মজীবী, কর্মের মধ্যে থাকে, এর মধ্যে এইভাবেই নিতে হবে স্যার। তাই প্রিপারেশন স্যার যার যেটুকু আছে এটুকুর মধ্যে একটা নিয়ে দেখেন। আমি তো এখন কোনো প্রিপারেশনই দেখি না আপনাদের। আপনাদের তো জিরো প্রিপারেশন, কিছু জিজ্ঞেস করলে বলেন না। স্যার আপনার অন্যান্য ব্যাচের দ্বারা তারা কি কোনোদিন বলতে পারছে প্রথম ব্যাচে এরকম? অনেকেই অনেক ভালো বলছে। যেমন ধরেন একসাথে যদি 10 জন ক্লাস করে, 10 জনের মধ্যে 3-4 জন আছে এরা আসলে মোটামুটি প্রথম দিকে পড়াশোনা করে। আমরা সবচেয়ে লো ব্যাচ পড়ছি স্যার আপনার। আপনাদের ব্যাচের মধ্যে 2-4 জন আছে যারা চাইলে বলতে পারে, চুপচাপ থাকে। স্যার আমাদেরকে স্যার আপনি মানে 1 সপ্তাহ সময় দেন। না, 1 সপ্তাহ সময় এটা তো আপনাদের দিবই আমি। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ ওইভাবে প্রিপারেশন নিয়ে আপনি একটা পরীক্ষা নিলে আমাদের জন্য এটা, হাবিব ভাই যেটা বলছেন এটা রাইট বলছে। হ্যাঁ, উনি যেভাবে বলছে আমরা 1 সপ্তাহ সময় দিলে আমাদের জন্য বেটার হবে। মানে আপনি স্যার হিসেবে আমাদেরকে যা করেন আর কি, সাজেস্ট করেন আর কি। না না, দেখেন ফরমেটিভ অ্যাসেসমেন্ট তো আমরা আপনাদের নিবই, তাই না? এখন ফরমেটিভ অ্যাসেসমেন্টে নেওয়ার আগে আপনার প্রিপারেশনটা আমাকে তো একটু দেখতে হবে যাচাই বাছাই করে, তাই না? যে আসলে আপনি ফরমেটিভ অ্যাসেসমেন্ট নেওয়ার মতো উপযুক্ত কিনা। এখন আমার কথাটা আপনি হয়তো বুঝেন নাই, যে আপনাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট সামেটিভ অ্যাসেসমেন্টের আগে তো আমাদের এমনি নিতে হয়, তাই না? সামেটিভ অ্যাসেসমেন্টের আগে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা সবসময় আমাদের নিতেই হয়। এখন কথা হচ্ছে, আমি যদি কালকেই বলি পরীক্ষা দেন, এই পরীক্ষাটার কোনো হবে?
কালকেই যদি বলি যে পরীক্ষা দেন তাহলে কোনো কিছুই হবে না। হ্যাঁ, আমি আপনাদের বলি যে আপনারা এই সপ্তাহটা একটু স্টাডি করেন, আপনাদের ওই যে বাকি যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো শেষ করেন, ঠিক আছে? পরীক্ষাটা আমরা লাইভ ক্লাসে নিব প্রয়োজনে, পরীক্ষাটা অনলাইন নিব না। যেভাবে ভালো হয় স্যার, যেভাবে ভালো হয় আর কি, মানে লাইভ ক্লাসে যদি নিলে ভালো হয়। হ্যাঁ, লাইভ ক্লাসে নিলে আমরা কি করতে পারি, একবারে পুরো জিনিসটাকে আমরা দিতে পারি যে আমরা 1 ঘন্টা পরীক্ষা নিলাম, আপনাদের ডেমোটা নিলাম, আপনাদের সব কিছু আমরা ইয়াগুলো নিলাম, দেখাই দিলাম, তাই না? যার যেখানে সমস্যা আছে দেখাই দিলাম। কারণ পরীক্ষার মানে কিন্তু কি, যে আপনাকে একই সাথে রিটেন দিতে হবে, ডেমো দিতে হবে, তাই না? এখন আমরা তো নিতে পারি পরীক্ষা, আপনার যদি ডেমো ঠেমো এগুলো রেডি না থাকে তাহলে আমরা কিভাবে নিব বলেন? হাবিব সাহেব, আপনি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি চাচ্ছি যে কি, আপনাদের যখন পরীক্ষাটা নিব পরীক্ষাটা যেন পরীক্ষার মতোই হয়। ঠিক আছে, এখানে যদি আপনি মোটামুটি পাস করেন আর না করেন, কিন্তু কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে এটা তো বুঝতে পারবেন। রাইট স্যার, রাইট। যে যে জায়গায় প্রবলেম হচ্ছে ওই জায়গায় ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকবে আমাদের, তাই না? স্যার আসলে এই কোর্সটা স্যার এত সহজ না, খুবই টাফ একটা জিনিস স্যার। যদিও আমি এর সাথে অনেকদিন জড়িত আছি, দেখতেছি, এত ডিপে পড়ি নেই, বা আপনার সাথে ক্লাস করে অনেক কিছু শিখতে পারলাম। টাফ আছে স্যার, অত সহজ না। দেখেন, সহজ যদি হইতো তাহলে তো যারা আসতো সবাই পাস করে চলে যাইতো, জি স্যার, জি স্যার, তাই না? আসলে তবে এটা ঠিক, লেগে থাকলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? পাস তো করতেছে স্যার। গতকালকেও বেশ কয়েকজনের ছবি দেখলাম এনএসডি ওয়েবসাইটে, ওরা লেভেল 4 পাস করছে। তার আগের দিনও দেখছি 3 জন, তার আগের দিনও 4-5 জন। দেখেন, পাস করে না কে বলছে? এই যে গত 18 তারিখে আমাদের এখান থেকে একজন পাস করলো, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, আপনার কি নিজস্ব কোনো পরীক্ষার কেন্দ্র আছে স্যার? না না, আমি তো ইউকাস্টের সাথে আছি। মানে আমরা যেখানে পরীক্ষা দিই এটার সাথে আছেন নাকি আপনার আরো আলাদা কোনো প্রতিষ্ঠান আছে স্যার? না 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 না, আমার আলাদা প্রতিষ্ঠান নাই। নেই না? না না। আচ্ছা ঠিক আছে স্যার। মানে ভালো হইলো, আমি ধরেন এবার ফেল করবো নিশ্চিত থাকতেছি, হয়তো 10 দিন পরে আবার স্যার রিঅ্যাসেসমেন্ট দেবো, 2-3টা জায়গা ঠিক করতেছি। ওকে ফাইন, এগুলো কোনো বড় বিষয় না, ঠিক আছে? এটা অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট দিতে দিতে প্রিপারেশন নিতে হবে। এখন আপনাদের আজকের ক্লাসের পর থেকে আগামী শনিবার পর্যন্ত, ঠিক আছে, আপনাদের কাজ থাকবে এভিডেন্সটা রেডি করে ফেলা আর ট্রেনিংয়ের অ্যাসেসমেন্টটা ট্রেনিংয়ের ডেমোটা তৈরি করে ফেলা, ঠিক আছে? ট্রেনিংয়ের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলা, এই সপ্তাহের মধ্যে কাজ হচ্ছে এটা। আর প্রত্যেক দিন মিনিমাম একেবারে যদি কম করেও হয় 5টা থেকে 7টা ইম্পর্টেন্ট টপিকস পড়া, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা তো বুঝি যে এই টপিকসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল ইম্পর্টেন্ট, তারপরে অ্যাসেসরের কী কী ল্যাকিংস হয়, ভুলগুলা কী কী হয়, মিস্টেক্সগুলো কী, এগুলো কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিএসটা ইম্পর্টেন্ট, এরকম 5টা থেকে 7টা টপিকস, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, হ্যাজার্ডটা ইম্পর্টেন্ট, তাই না? এরকম 7টা টপিকস প্রতিদিনই পড়বো। তাহলে আপনি যদি 5টা থেকে 7টা টপিকস পড়েন, 7 দিন পড়লে 7-7 50টা টপিকস হয়ে যাবে। এই 50টা টপিক্সের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম জিনিস কমন পড়বে। ক্লিয়ার? আচ্ছা, সামনের সপ্তাহ থেকে আমরা চাবো যে আমরা যেন অফলাইন ক্লাসটা কমপ্লিট করে ফেলতে পারি সামনের সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে, ঠিক আছে? অফলাইন ক্লাস এবং ওই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা 2 দিন নিতে পারি, ঠিক আছে? একদিনের পরীক্ষাতে হয়তো আমরা দেখবো আমাদের কী কী প্রবলেমগুলো হচ্ছে পরীক্ষা দিতে, যে আরেক দিনের পরীক্ষাতে হয়তো আমরা ভালো করে পরীক্ষাটা নিতে পারবো। মানে আপনি কম্পিটেন্স হচ্ছেন কি হচ্ছেন না, এটা আপনাকে কি আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্টে বলে দিতে পারবো। ক্লিয়ার তো আপনারা?
বাট যার এভিডেন্স রেডি হবে না, ঠিক আছে, তার কিন্তু আর কোনো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিছু নাই। এভিডেন্স রেডি না হলে এভিডেন্স ছাড়া ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কীভাবে দিবেন? আর এভিডেন্সের বিষয়ে স্যার আপনার একটু হেল্প লাগবে সবারই। আমরা কালকে একটু কলে বসছিলাম তো সবাই, দেখা যায় কি অনেকের অনেক প্রবলেম আছে স্যার। আমরা কিছুটা রেডি করার পরে যে জায়গায় একটু কমপ্লিট কম থাকবে আপনি একটু জাস্ট বলে দিন, আমরা বাকিটুকু রেডি করে ফেলবো স্যার ইনশাআল্লাহ। আমার যে জায়গায় পার্টিসিপেশন আছে ওই জায়গায় তো আমি অবশ্যই করব, তবে মনে রাখতে হবে কাজটা আপনার, ঠিক আছে? আপনাকে মেইনলি কাজটা করতে হবে, ঠিক আছে? আমি তো আপনাকে গাইড দিতে পারবো। বিষয়টা হলো আমরা নতুন একটু গাইডলাইন দিয়েন স্যার। গাইডলাইন তো অলরেডি দেওয়া শেষ, হ্যাঁ। এখন যে জায়গায় আটকাবেন বা আপনারা কাজ করে আমাকে জমা দিলে কোন জায়গায় কারেকশন করতে হবে এটা আমি বলে দিব, ঠিক আছে? টেনশন কিছু নাই। ঠিক আছে স্যার। ওকে, মনোয়ার সাহেব আপনি কিছু বলবেন? স্যার স্যার হ্যাঁ মনোয়ার সাহেব বলেন, আপনার কি পরামর্শ? হ্যালো স্যার, আপনি ওগুলা দেন, আপনার কাছে যে ইয়েগুলো আছে, বিশেষ করে এমসিকিউ এবং হলো শর্ট কোশ্চেনের ফরম্যাট গুলা, এগুলো তো আজকের ক্লাসের পরে দিয়েই দিব। দিয়ে দিলে, আর আপনি তো এভিডেন্সের কিছু গাইডলাইন দিছেন, আমরা চেষ্টা করি। ঠিক আছে, যার মতো তাহলে। লাইভ ক্লাস যেটা হবে, লাইভ ক্লাসে কি আমাদের এভিডেন্স যেটা প্রেজেন্টেশন, এই ডেমনস্ট্রেশন, এইটার উপরে কি লাইভ ক্লাস হবে? লাইভ ক্লাস তো সব কিছুর উপর ওভারঅল। লাইভ ক্লাস কিন্তু দেখেন, লাইভ ক্লাস মূলত দুইটা জিনিসের উপর থাকে। এক নম্বর হচ্ছে এভিডেন্সের কারেকশনটা করা ফাইনালি, আর 2 নম্বর জিনিস হচ্ছে কি আপনার যে ডেমোটা, মানে ট্রেনিং ডেমোটা এবং অ্যাসেসমেন্টের ডেমোটা, এই দুইটা ডেমো নেওয়া। সেটাই। তাহলে মানে অ্যাসেসমেন্টের দিন আমাদেরকে যেটা প্রেজেন্ট করতে হবে, সেটা একটা আমরা ডেমো করব লাইভ ক্লাসে। হ্যাঁ, লাইভ ক্লাসে করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া ওইখানে যে আটকে পড়বেন হঠাৎ করে করতে গেলে। সেটাই স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, মিস অন্তরা আপনি আছেন? মিস অন্তরা আছেন? জি ম্যাডাম, আপনার কোনো পরামর্শ? না স্যার, এখন পর্যন্ত নাই। মানে আমাদের অফলাইন ক্লাসটা কোথায় হবে, ডিআইসি তে নাকি ইউনাইটেড কলেজে? ডিআইসি তেই হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, নাহিদা বিনতে আকবর, নাদিয়া বিনতে আকবর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? জি স্যার, মোটামুটি। কি অবস্থা, প্রিপারেশন কেমন? স্যার প্রিপারেশন স্যার মোটামুটি স্যার চলছে। ওকে ফাইন। কোনো সবকিছু নিয়ে একটু কনফিউজ, বাট হোপসো সবকিছু গুছিয়ে আনতে পারবো। ওকে ফাইন, ঠিক আছে। কোনো পরামর্শ আছে অ্যাবাউট আমাদের এই ডিসিশন নিয়ে? না স্যার, পরামর্শ তো নাই স্যার, আমি নিজে একটু কনফিউজ, আমি সবকিছু গুছানোর ট্রাই করতেছি। ঠিক আছে, আপনি এভিডেন্সটা তৈরি করেন, ট্রেনিং এর ডেমোটা তৈরি করেন, লাইভ ক্লাসে বাকি সব কনফিউশন দূর করা হবে, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এখানে একটা জিনিস স্যার, জি বলেন। অনেকে আমাদের এখানে ম্যাক্সিমাম দেখলাম ইংলিশ ফর ওয়ার্ক হলো ওনাদের অকুপেশন, কিন্তু ইংলিশ ফর ওয়ার্কের সিবিএলএম খুঁজে পাওয়া যায় না। সিবিএলএম একটা তৈরি করতে হবে। কিন্তু অন্যান্য সিবিএলএম পাওয়া যায়, কিন্তু ইংলিশ ফর ওয়ার্কের পাওয়া যায় না। এটা কি কোথাও থেকে সংগ্রহ করা যায়? এটা দেখেন, এমনও হতে পারে যে এইবার বা এটা খুব বেশি দিন হইলো না যে কি এনএসডিতে করছে। হ্যাঁ, এখন এটা পাওয়া যাবে দুইটা জায়গায়। এক নাম্বার, আপনি যে জায়গা থেকে কোর্স করছেন, আপনি যে জায়গা থেকে কোর্স করছেন ওই জায়গায় যে আপনার ইনস্ট্রাক্টর ছিল তার কাছে সিবিএলএম এর কালেকশনটা থাকবে।
ঠিক আছে, অথবা ওই ইনস্টিটিউশনের কাছে কালেকশনটা থাকবে, আপনি বললে ওনারা পাঠায় দিবে যদি সিবিএলএম থাকে। আর না থাকলে একটা সিবিএলএম এর মডেল অনুযায়ী তৈরি করে নিলেই হবে। চ্যাট জিপিটি কে দিলে তৈরি করতে, চ্যাট জিপিটি যেটা তৈরি করে দিছে সেটার সাথে আপনি যে ফরম্যাট গুলা দিছেন এটার সাথে অনেক ডিফার করে। দেখেন, আপনি যখন একটা সিবিএলএম তৈরি করবেন, আমরা আপনাকে সিবিএলএম পড়াইছি, মনে আছে? সিবিএলএম কি, সিবিএলএম এর পার্ট কয়টা, এটা পড়াইছি না? স্যার আপনি যখন একটা সিবিএলএম তৈরি করবেন চ্যাট জিপিটি থেকে, তাহলে আপনার প্রম্পট দেওয়াটা ভালো হচ্ছে না। আপনি তাকে একদম সিবিএলএম এর ফুল ফরম্যাট, সিবিএলএমটা কি, সিবিএলএম এর পার্ট কয়টা হবে, কোন পার্টে কি থাকবে, এই সবগুলা জিনিস বলে দিতে হবে, ঠিক আছে? অথবা আপনি ওর কাছ থেকে নিয়ে আপনার মতো করে কি ফরম্যাটটা সাজায় নিতে হবে। আপনার প্রথম পেজে কি হবে এটা বলে দিতে হবে, সেকেন্ড পেজে কি হবে এটা বলে দিতে হবে, অথবা একটা সিবিএলএম এর দিতে হবে, মানে একটা সিবিএলএম এর মানে করে দিতে হবে যে এটা একটা কি এক্সাম্পল হিসেবে একটা সিবিএলএম কি করতে হবে, যে এটার মতো করে একটা সিবিএলএম বানাই দিতে। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মানে কোনো না কোনোভাবে আপনার সিবিএলএম এর মূল যে ফরম্যাট এটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিস শামিমা রওশনার, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, আল্লাহ এভিডেন্স যেরকম কত দূর? রাখছে স্যার। কালকে স্যার আপনার লেকচার শুনতে কখন যে ঘুমাই গেছি আমি নিজেও জানি না। এত টায়ার্ড ছিল। আর বেসিক্যালি আমি খুবই আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ অলওয়েজ। আচ্ছা, এটা আমার একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, চাইল্ডহুড থেকে আমার এটা অভ্যাস। এই যে এইটা করতে আমি অনেক কষ্ট করে করতেছি, ইনশাআল্লাহ এই কষ্টতেই আমি পার পেয়ে যাবো। ঠিক আছে। আমি আমি ইউজুয়ালি 11টা পর্যন্ত জাগতে পারি না, আমি খুব কষ্ট হয় আমার। আচ্ছা, হ্যাঁ, তো যার ফলে আমি যে যাচ্ছি, কালকেই ঘুমিয়ে পড়েছিলাম, শুনলাম যে স্যার আপনি ডেকেছিলেন। আচ্ছা, তো সমস্যা আমি নেই। কিছুই জানি না। ঠিক আছে, এমনি আপনি এভিডেন্স টিভিডেন্স তৈরি করছেন তো? একটু হিন্টস নিয়েছি ব্রাদার স্যার। আসলে আমার এখন আমার আপনি যে ইয়েগুলো দেখালেন, ঠিক আছে, এভিডেন্সের যে স্যাম্পলটা দেখালেন, এখন আমার একটু একটু মনে পড়ছে, কারণ এসএসওররা যে আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো নিয়েছিলেন, হ্যাঁ, তখন কিন্তু ওই যে ওই শীট গুলো কিন্তু আমরা পূরণ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই যে যেটা ওই যে এনএসডিএ আর একটা হচ্ছে স্টুডেন্টের জন্য, হ্যাঁ, তো ওই যে শীট গুলো এইগুলো মনে পড়ছে। তো আমরা তো করবো স্যার ইংলিশ ফর ওয়ার্ক, তাই না? ইনশাল্লাহ ইংলিশ ফর ওয়ার্ক কিছুটা আজকে বুঝছি স্যার, আজকে কিছুটা বুঝছি, ইনশাল্লাহ তৈরি করে ফেলবো। ওকে, ফাইন। ফ্রাইডেতে ইনশাল্লাহ কাজ করে ফেলবো। ঠিক আছে, আপনাদের টোটাল 1 উইক, ঠিক আছে, সামনের 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই 1 সপ্তাহ আপনাদের কাজের সময়, আপনারা যে যার মতো কাজ করতে থাকেন, ঠিক আছে? আগামী শনিবার আমরা আগে বলে দিব যে কি হবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, ফাইন। এই শনিবারে পরের শনিবার? হ্যাঁ, এই শনিবার, এই শনিবারে পরের এই শনিবার? শনিবারের পরের শনিবার পর্যন্ত আপনাদের ছুটি। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, এটা ভালো হয়েছে। আমাদের তো সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই না স্যার? হ্যাঁ, আমাদের আমরা কি আগে স্যার আমরা কি আগে কি এসএসসি পরীক্ষাটা দিয়ে পরে কি সিবিটি যেটা সেটা করতে পারি? দেখেন, ভেঙে নাকি একবারে দেওয়াটাই ভালো? আপনি যখন দিবেন একবারই 2টা দিবেন, আবার একটা একটা করে দিলে তো আবারও বারবারই পড়তে হবে এটা। না, যে 5টা যে আছে তো সেটা এসএসসি এর জন্য, তখন তো সিবিটি এর জন্য ওইটা পড়তে হবে, তাই না? হ্যাঁ, সিবিটি এর জন্য তো এটা পড়তে হবে। বুঝতে পারছি। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, চেষ্টা করেন, চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে? আপনি অনেক পরিশ্রম করছেন স্যার, আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন। ওই আমার পরিশ্রমের চেয়ে আপনাদের পরিশ্রমটা বেশি হবে। না স্যার, ইনশাআল্লাহ। স্যার ম্যাডাম কিন্তু আপনার বাম মারতেছে মনে হইতেছে, পরিশ্রম কিছুই হয় না, আরো সামনে আছে। হ্যাঁ, লাভ নাই স্যার। স্যার আপনি কি ম্যাডাম কিন্তু আপনাকে পাম দিচ্ছে, আমি এটা টের পাইলাম। সমস্যা নাই। মেন কথা হচ্ছে কি, আমি একেবারে আউট অফ সিলেবাস। হ্যাঁ, না আমাকে পাম দিলে কোনো লাভ হবে, না আমাকে পাম না দিলে কোনো লস হবে, ঠিক আছে? আমি তো তাই জানি স্যার, ট্রেনারদের পাম দেওয়া লস, না দেওয়া লস, দুটোই লস। হ্যাঁ, কোনো মানে বেনিফিট নাই। আপনি তো আমার পরীক্ষার দিন কোনো হেল্প করতে পারবেন না পড়ানে সারা স্যার। আমি পারলেও করতাম না, ঠিক আছে, কারণ ওই যে ওইখানে কতগুলো প্রিন্সিপাল আছে না, হ্যাঁ,
ঠিক আছে? জি স্যার, আমাদের ইয়ের ভিতরেই আছে, প্রিন্সিপালটা আমাদের কোর্সের ভিতরেই আছে। হ্যাঁ, আচ্ছা যেটাই হোক, মূল কথা হচ্ছে কি, আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে, আপনার যুদ্ধ আপনি করবেন, ঠিক আছে? একটা বাচ্চা Right, যখন sir, right. একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে আসে, তার যুদ্ধটা তারই করে আসতে হবে, তাই না? তবে স্যার আপনি খুব অনেস্ট লোক, আমি এটা রেসপেক্ট করি, এই জন্য এত হিউজ এরকম লোক দরকার বাংলাদেশে। এত হিউজ স্যার, ওর সিলেবাসটা অনেক হিউজ স্যার। ব্যাপার না, হিউজ মানে কি, আপনাদের ব্রেনের ম্যাচুরিটি এখন হিউজ, এটা সিলেবাস সে অনুযায়ী খুবই কম, হ্যাঁ? আপনার ব্রেনের ম্যাচুরিটির তুলনায় সিলেবাসটা যথেষ্ট কম, আপনি ওইটা ভাইবেনই না ওইটা হিউজ, ঠিক আছে? আমাদের যে মাস্ট নো যেটা, সেটা এটা কবে দিবেন স্যার সিলেবাসটা? দিয়ে দিব কালকের দিয়ে মধ্যে দিব, দিয়ে দিবেন, আজকালের স্যার? ভিতরে দিয়ে দিব, হ্যাঁ। ওইটা পাইলে ইনশাআল্লাহ আমরা ওইটা অর্ধেক করে ইনশাআল্লাহ দিতে একটা হবে, course ঠিক study আছে? করবো। ওইটা অর্ধেক অর্ধেক করে দিতে হবে, প্রথম অর্ধেক তারপরে দ্বিতীয় অর্ধেক, সমস্যা না, আমি দিয়ে দিব। কারণ এটা পিডিএফ করে না দিলে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ করে দিতে হবে। ওকে স্যার। ওকে ফাইন, আপনারা ভালো থাকবেন। আর আফসার সাহেব, আপনাকে তো কি ডাকলাম আজকে, আপনি কই আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আছি স্যার। কোনো পরামর্শ আছে? না স্যার, কোনো পরামর্শ নাই। আপনারা সবকিছু ডিরেকশন আমাদেরকে দিয়েছেন অলরেডি। আমরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করা স্যার। আপনি আপনার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ডিরেকশনের জায়গায় কোনো ঘাটতি রাখেন নাই। যেভাবে আমাদের ডিরেকশন করা দরকার, আমাদেরকে যেভাবে মোটিভেট করা দরকার, সবকিছু হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কাজটাকে, আমাদের কাজটা তো আমাদের, আপনারা বারে বারে বলেন যে কাজটা হচ্ছে আমাদের, এখন কাজটা আমরা আমাদের মতো করে গুছাই নিতে হবে। যখন আমরা হেল্পের প্রয়োজন হবে, আমাদের গ্রুপে তো আছে, আপনি তো আছেন, আমরা হেল্প করে নিবই। কোনো রকম হেজিটেশন ছাড়াই আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ডেফিনেটলি স্যার, অবশ্যই স্যার। আর বিশেষ করে আমাদের গ্রুপ মেম্বার যারা আছে, আমাদের পার্টিসিপেন্ট যারা আছে আমাদের সাথে, সবাই আলহামদুলিল্লাহ হেল্পফুল। আমি গতকাল হাবিব ভাইয়ের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। হেল্পফুল মানুষ, আন্তরিক মানুষ, সবকিছু মিলে আসছে। আমরা অন্তরা ম্যাডামের সাথে কথা বললাম যে আমরা এখন সবাই মোটামুটি আন্তরিক। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি, যে আমরা আমাদের প্রত্যেকের প্রতি আন্তরিক একটা মনোভাব আছে। রাইট, এটা একটা সুন্দর সবাই আন্তরিকতা। এইটাই টিম স্পিরিট থাকতে হবে, বুঝছেন? আপনারা একটা টিম, হ্যাঁ, আপনারা একটা টিম। এবং স্যার এই আন্তরিকতা দিয়ে আমরা যে আন্তরিকতা, যেটা একটা অ্যাম্বিয়েন্স পাইলাম, এনভায়রনমেন্ট পাইলাম, এটা আমার খুব ভালো লাগছে। এবং আশা করি যে আমরা সবাই ইনশাআল্লাহ, আশা করি সবাই ওভারকাম করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আর কি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এক সপ্তাহ আপনাদের আমরা কি এভিডেন্স এবং ওই যে ট্রেনিং পার্টের জন্য আপাতত আমরা কি আপনাদের ছুটি দিচ্ছি। আর প্রতিদিন আমরা বললাম 4টা থেকে 5টা টপিকস অবশ্যই পড়বেন, ঠিক আছে? আমি মাঝে মাঝে একটু একটু করে খোঁজ খবর নিব আপনাদের, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা ভালো থাকেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ দিই, হ্যাঁ? আপনারা একটু পড়ালেখা করেন, শুরু করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।